শিক্ষার্থীরা আজকে আমরা প্রথমে শুরু করব একটা ডেফিনেশন দিয়ে। এটাকে বলা হয় ব্রাঞ্চ পয়েন্ট অ্যান্ড ব্রাঞ্চ লাইন। আচ্ছা, আমরা একটা ফাংশন কনসিডার করি, যে ফাংশনটা হলো এভাবে আমরা ডিফাইন করতে পারি। ধরো ডাব্লিউ ইজ জেড টু দ্য পাওয়ার হাফ। এটা যদি হয় তাহলে এটাকে আমরা জেডকে, এটা যদি কমপ্লিট একটা সাইকেল মুভ করে, ধরো এরকম একটা আমি কোঅর্ডিনেট সিস্টেম আঁকি, যে কোঅর্ডিনেট সিস্টেমে এটা এদিকে বি, এদিকে ধরো জেড প্লেন, এটাকে আমরা বলবো জেড প্লেন, তার মানে এদিকে এক্স ওয়াই আছে। তো এইটা হলো তার একটা পয়েন্ট এ। এখন আমি যদি বলি যে আমার এ পয়েন্টটা, এটা একটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে, এটা এদিক দিয়ে ঘুরছে, ঠিক আছে। এ ইজ সাপোজ টু make a complete circle complete circuit anti-clockwise starting from A, এটা ঘুরে আবার এ বিন্দুতে আবার মনে করো এটা ফেরত আসছে। এভাবে আমি ডিফাইন করতে পারি। তাহলে এখন যদি জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা হয়, তাহলে ডাব্লু ক্যান বি রিটেন এজ জেড হাফ ইকুয়াল টু আর টু দ্য পাওয়ার হাফ ই আই থিটা বাই 2। এভাবে আমি ডিফাইন করতে পারি। তা এখন যে অ্যাট এ আমরা এটার মান ধরে নিতে পারি লেট থিটা ইকুয়াল টু থিটা 1। এটা যদি আমি ধরি তাহলে তোমার ওমেগার মান হবে, ডাব্লুর মান হবে আর হাফ ই টু দি পাওয়ার আই থিটা 1/2। তারপরে ধরো আবার আরেকটা কমপ্লিট রোটেশন যদি দিয়ে আসে, তখন থিটার মান হবে আফটার এ কমপ্লিট রোটেশন, তাহলে থিটার মান তখন আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু থিটা 1 প্লাস 2π। তখন ওমেগার মান কী হবে? তখন ওমেগার মান হবে রুট আর ই টু দি পাওয়ার আই টুয়াইস পাই থিটা 1/2। দিস ইজ ইকুয়াল টু মাইনাস রুট আর ই টু দি পাওয়ার আই থিটা 1/2। একটা মাইনাস সাইন চলে আসবে। এবং এরপরে যদি আফটার অ্যানাদার কমপ্লিট রোটেশন theta can be written as theta 1 plus 4π। তখন আবার ওমেগার মান আমি বলতে পারি ওমেগার মান আবার রুট আর ই টু দি পাওয়ার আই থিটা 1/2 পাবো। তার মানে যেটা ঘটছে সেটা হলো কি, আমি একটা কমপ্লিট রোটেশন দিলে তার মান নেগেটিভ হয়ে যাচ্ছে, আরেকটা কমপ্লিট মান দিলে তার মান এটা পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখন আমরা বলতে পারি যে অ্যাট থিটা, যখন থিটার মান 0 থেকে 2π, তখন যে আমাদের দ্য জেড বিলংস টু not z, this is w belongs to one branch of multiple valued function of z half
আবার 0 থেকে যখন আমরা এটা দেখব থিটার মান যখন আমি দেখব 2 পাই থেকে 4 পাই তখন ওমেগা বিলংস টু আদার ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ আছে এখানে, আদার ব্রাঞ্চ অফ দ্য ফাংশন। তার মানে এক ব্রাঞ্চে আসলে আমি মানগুলি পাবো পজিটিভ, আর একটা ব্রাঞ্চে আমি মানগুলি পাবো নেগেটিভ। সো এই যে দুইটা ব্রাঞ্চের আমরা ডিভাইড করতে পারি, তাহলে এইগুলি। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে প্রতিটা ব্রাঞ্চে মানগুলি কিন্তু সিঙ্গেল ভ্যালু। we note that values of each branch is single valued, values of function লেখা উচিত ছিল, function and of each branch is single value। এক জায়গায় আমি পজিটিভ, এক জায়গায় নেগেটিভ পাবো, কিন্তু এটা হলো সিঙ্গেল ভ্যালু ফাংশন। তাহলে আমরা একটা আর্টিফিশিয়াল ব্যারিয়ার তৈরি করব। এখানে ব্যারিয়ারটা তৈরি করবো এভাবেই, ধরো এটা আমার, এটাকে যদি আমি বলি জেড প্লেন, আমি ব্যারিয়ারটা তৈরি করবো ঠিক এই জায়গাটা। এটাকে আমি একটু ডিপ করে দিই এই জায়গাটা। তার মানে প্রতিবার এই ডিপটা পার হওয়ার পরে সে আরেকটা রিজিয়নে প্রবেশ করবে। সো let OB is a barrier where it changes from one branch to another। ওবি হলো সেই জায়গা যেখানে আমরা এই এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে মানগুলি চেঞ্জ করতে পারি। তো এখন এই যে লাইনটা আমি এঁকেছি, মনে করি দিস ব্যারিয়ারটা কিন্তু এটা ও বি, এইটা হলো ব্যারিয়ার। দিস ব্যারিয়ার is called a branch line। This barrier is called a branch line or branch cut। এই নামটা মনে ছিল না, branch cut and পয়েন্ট ও বলা হয় না ব্রাঞ্চ পয়েন্ট ও is the branch point এবং আমরা জানি যে তাহলে আমাদের ডিফিনিশনটা আমরা শেষ পর্যন্ত এভাবে করতে পারলাম যে এখানে আমরা চাইলে একটা আলাদা আলাদা ব্রাঞ্চ আঁকতে পারি। এখানে মাত্র যে এক্সাম্পলটা আমরা সেট করেছি সেখানে দুইটা ব্রাঞ্চ আঁকতে পারি, এটা ইনফিনিট ব্রাঞ্চও থাকতে পারে। সো আমরা রাইম্যান সারফেস নামে একটা জিনিস দিয়ে সেই ইনফিনিট ব্রাঞ্চটাকে আমরা ডিফাইন করি। লেট আস নাও মুভ টু রাইম্যান সারফেস। এই সারফেসটা আঁকার জন্য আমি একটা কাগজ কেটে একটা ডেমো দেওয়ার তোমাদের চেষ্টা করি। ধরো প্রথমে একটা কাগজ নিলাম, এই কাগজটাকে আমি এটাকে বলতেছি আমার দিস ইজ মাই সাম ওবি পয়েন্ট। এখন আমি ধরো ওই ওবি পয়েন্টের এইটা হলো আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম। ওবি পয়েন্টের এইটাকে আমি একটু রেজ করে দিলাম। তোমরা আশা করি ছবি দেখতে পাচ্ছ, রেজ করে দিলাম। তারপরে আমি আরেকটা শিট নিলাম, যে শিটের এটাকে এইভাবে আমি অ্যাড করে দিলাম এবং এইটা তাহলে আরেকটা ব্রাঞ্চ। তাহলে তুমি দেখো তাহলে ঘটনাটা কী দাঁড়াচ্ছে, আমরা আসলে
অনেকগুলি ব্রাঞ্চ পয়েন্ট একটার উপর একটা করে, দেখো এখানে নিচে একটা আছে, এটা আমি একটু এখানে লিখি, দিস ইজ মাই শিট 1, দিস ইজ মাই শিট 2। শিট 1-এর এই ফোর্থ কোয়াড্রেন্টটা সাথে আমি শিট 2-এর ফার্স্ট কোয়াড্রেন্টটাকে যোগ করে দিব। তারপরে এটাকে একটু রেজ করে দিলাম। তারপরে আবার শিট 2-এর ফোর্থ কোয়াড্রেন্টটার সাথে শিট 3-এর ফার্স্ট কোয়াড্রেন্টটা আমি যোগ করে দিলাম। আমি ঠিক ক্লিয়ার না যে আসলে এটা তোমার ক্যামেরায় বুঝতে পারছো কি না। তাহলে আমার যেটা ঘটবে সেটা হলো, ধরো কোনো একটা ফাংশন এইরকমভাবে ঘুরে আসার পরে এই বিন্দুতে আসার পরেই সে আবার শিট 2-তে চলে যাবে, তবে সেখান থেকে শিট 2 থেকে এখানেতে আসার পরে আবার শিট 3-তে চলে যাবে। এভাবে সে একটা রাউন্ড পথে ঘুরতে থাকবে। তাহলে আমরা এই ব্যাপারে আমরা একটু লিখতে পারি। সো জেড প্লেন may be consists of 2 or more sheets superimposed on each other, একটার উপর আরেকটা বসানো। তারপর এখন এরকম দ্য কালেকশন of multiple sheets is called Riemann surface. For z equal to half, there are 2 sheets. দুটা শিট কেন? কারণ এখানে শুধুমাত্র দুই ধরনের ভ্যালু আমরা পাবো, একটা প্লাস একটা মাইনাস। সো আই হোপ দ্যাট রাইম্যান সারফেস বলতে কী বুঝো তো সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো ডেমোটা তোমরা দরকার হলে আরেকবার করে দেখবে। এখন অনেক জটিলভাবে লেখা একটা ডেফিনেশন আমরা দেখব। ডেফিনেশনটা হলো অফ লিমিট। এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে, কারণ এটার ব্যবহার আমাদের কিছু আছে। এখন কনসিডার, খুব সহজভাবে লেখার আমি চেষ্টা করব। উই কনসিডার এ সিঙ্গেল ভ্যালুড ফাংশন। বইয়ের মতো কঠিন ভাষায় লিখলে তোমরা বুঝতে পারবে না। ফাংশন fz, ঠিক আছে। আমরা একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন আমি কল্পনা করি fz। এখন in the neighborhood of z equal to z0, এটা নেইবারহুডের অর্থ হলো ঠিক z-এর খুব ইমিডিয়েট কাছে অনেকগুলি পয়েন্ট, একটা z0 ধরো উল্টাভাবে ধরি, একটা z0-র ইমিডিয়েট কাছে অনেকগুলি পয়েন্ট থাকতে পারে z, যাদের মধ্যে ডিস্টেন্স খুব কম। অনেক সময় আবার একটা লিখবে যে এক্সেপ্ট দ্য পয়েন্ট উইথ দ্য পসিবল exception of z equal to z0 itself. এইটার একটা ডেফিনেশন আছে, এইটাকে বলা হয় ডিলিটেড নেইবারহুড। তার মানে হলো তোমার যতগুলি জেড পয়েন্ট আছে সবগুলি হলো z0 পয়েন্টের একদম কাছাকাছি, কিন্তু z ইকুয়াল টু z0 পয়েন্টটাকে তুমি এখান থেকে যদি এলিমিনেট করে দাও তখন এটাকে বলা হয় ডিলিটেড নেইবারহুড, ঠিক আছে। আর যদি এটা পয়েন্টটাও সহ ধরি তাহলে আমরা বলবো যে z ইজ ইন দ্য নেইবারহুড অফ z0। আর যদি z ইকুয়াল টু z0 পয়েন্টটাকে আমরা বাদ দিই তাহলে আমরা বলবো যে দিস ইজ এ ডিলিটেড নেইবারহুড। তো এখন now we can say
সে এ নাম্বার, আমরা একটা যে কোনো একটা সংখ্যা হতে পারে, এটা রিয়েল হতে পারে। এ নাম্বার এল, এই নাম্বার এলটা হবে ইজ দ্য লিমিট অফ ফাংশন অফ জেড। এটা ফাংশন অফ জেডের লিমিট হবে, কখন হবে? এজ জেড অ্যাপ্রোচেস z0 and we write এটাকে আমরা কিভাবে লিখি? আমরা লিখি হলো লিমিট z tends to z0 of fz equal to l। কিন্তু এখানে কতগুলি কন্ডিশন আছে। কন্ডিশন কি? if for any positive number epsilon একটা পজিটিভ নাম্বার, যা অনেক ছোট হতে পারে, এটা we can find some positive number ডেল্টা, একটা পজিটিভ নাম্বার থাকবে ডেল্টা। এই ডেল্টা কিন্তু এপসিলনের উপর ডিপেন্ড করতে পারে, such that fz, তার থেকে যদি আমি এল বিয়োগ করি, এটার মান হবে স্মলার দেন এপসিলন whenever এই আরেকটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, সেটা হলো z মাইনাস z0, এটা হলো 0 থেকে বড় এবং ডেল্টা থেকে ছোট হতে হবে। এই কয়েকটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তখন ইন সাচ কেস আমরা যদি বলি যে fz, লিমিট অফ fz, z টেন্ডস টু 0, ফাংশন অফ z ইকুয়াল টু l। তার মানে হলো l ইজ এ লিমিট অফ fz when z approaches z0। দিস ইজ দ্য ডেফিনেশন। এখন এই ডেফিনেশনটা কোথায় কোথায় স্যাটিসফাই করে, আমাদের একটা দুটো এক্সাম্পল দিয়ে আমাদের এই জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। চলো একটা অঙ্ক করে আমরা দেখি। যেমন ধরো একটা এক্সাম্পল আমরা নিই। প্রথম এক্সাম্পল, ইফ fz, অঙ্কটা এরকম, fz ইকুয়াল টু iz/2 in the open disk magnitude of z equal to 1। তার মানে যদি আমি একটা অ্যাক্সেস আঁকি, এইটার ভিতরে এটা হলো চারিদিকে 1, তার মধ্যে কোনো একটা পয়েন্ট z, তাহলে দেন লিমিট z tends to 1 of fz ইকুয়াল টু, আমরা কী পাবো? i/2। এখন এটা কি ঠিক কি না, এটা আমাদের এই কন্ডিশন থেকে আমার বের করতে হবে। যেমন ধরো fz মাইনাস i/2 ইকুয়াল টু, এখন আমি fz এর মান আমি জানি iz/2 মাইনাস i/2, তাহলে দিস ইজ ইকুয়াল টু z মাইনাস 1/2। এখন আমি জানি z এর মান 1-এর থেকে ছোট, কাজে দিস ইজ এ স্মল কোয়ান্টিটি, ঠিক আছে। সো হ্যান্স, আর এটা অ্যাবসলিউট ভ্যালু দেওয়া আছে, হ্যান্স ফর এনি নাম্বার z and any positive নাম্বার এপসিলন, আমরা তাহলে বলতে পারি fz মাইনাস i/2 is smaller than epsilon whenever, এই কন্ডিশনটা আমরা দেখি, whenever 0
জেড মাইনাস ওয়ান, এখন নিচের টুটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল এটা 2 এপসিলন। সো দ্য conditions are satisfied. এবার আরেকটা অঙ্ক করে আমরা দেখি যে মানে এই সূত্রটা কিভাবে কাজ করে। তো এই অঙ্কটা হলো এরকম, prove that limit z tends to 0, z by z does not exist. এই লিমিটটা এক্সিস্ট করে না। তাহলে এটা যদি প্রুভ করতে চাই তাহলে আমরা করব যে মানে আমরা ইন্ডিপেন্ডেন্টলি তার রিয়েল এক্সিস এবং ইমাজিনারি এক্সিস নিয়ে কাজ করব। ধরা যাক লেট এক্স টেন্স টু 0, এটা হলো তার রিয়েল এক্সিসে। তাহলে আমার তাহলে ওয়াই ইকুয়াল টু, তাহলে জেড ইকুয়াল টু আমরা জানি এক্স প্লাস আই ওয়াই। তো এটার মান হবে জেড ইকুয়াল টু এক্স ওয়াই, এটার মান হবে ধরো আই ওয়াই, এবং জেড বারের মান হবে মাইনাস আই ওয়াই। তাহলে আমি লিখতে পারি লিমিট y tends to 0, z by z equal to I minus iy by iy equal to minus 1. আবার যখন আমি বলবো যে আমার y এর মান 0, তাহলে z equal to হবে x, তাহলে z বারের মানও হবে x, তাহলে লিমিট x tends to 0, z by z equal to x by x equal to 1. দেখো আমরা এটা কিন্তু দুইটা মান দিচ্ছে, একটা -1 একটা +1, তাহলে দিস ডাজ নট এক্সিস্ট। এটা যদি একই মান দিত তখন আমি বলতে পারতাম এই মানটা এক্সিস্ট করে। সো এখন আমরা কন্টিনিউটির কয়েকটা থিওরেম দেখব এবং কিছু অঙ্ক করার চেষ্টা করব। কয়েকটা লিমিটের কয়েকটা থিওরেম আছে, থিওরেমগুলো এরকম। লিমিট এই থিওরেমগুলো হলো এরকম, যদি লিমিট z tends to 0 ফাংশন অফ z ইকুয়াল টু a হয়, লিমিট এটা z0 লিখি, লিমিট z tends to z0 g of z ইকুয়াল টু b হয়, তাহলে প্রথম সূত্রটা হলো এরকম যে লিমিট fz প্লাস gz ইকুয়াল টু লিমিট z tends to z0 fz প্লাস লিমিট z tends to z0 zz equal to a plus b, এভাবে লেখা যাবে। সিমিলারলি লিমিট z tends to z by 0 fz মাইনাস gz কে লেখা যাবে a মাইনাস b। আবার লিমিট z tends to z0 fz ইন্টু gz, এটাকে লেখা যাবে এ বি। আবার 4 লিমিট z tends to z0 fz বাই gz, এটাকে লেখা যাবে এ বাই বি। তবে এটা হতে হবে লিমিট z tends to z0 ইন্টু gz ক্যান নট বি ইকুয়াল টু 0। এটা যদি 0 হয় তাহলে এই ফর্মুলাটা খাটবে না। তো আমরা এখন কিছু ম্যাথ করব, যে ম্যাথগুলি দেখে লিমিটের কিছু ম্যাথ আমরা করার চেষ্টা করি, তাহলে আমাদের এই লিমিট সম্পর্কে জানাটা সম্পূর্ণ হবে। সো ম্যাথ হলো এরকম,
প্রথম ম্যাথটা হলো এরকম, 1 compute the following limits if they exist. তার প্রথমে এ, তিনটে অঙ্ক দিচ্ছি, তিনটে অঙ্কের ভিতর একটা আমি করব, বাকিগুলি তুমি করবে। z টেন্ডস টু মাইনাস i z কিউব প্লাস 1 z স্কোয়ার প্লাস 1 বি, এটা হলো তোমাদের জন্য লিমিট, না বিটাও আবার করে দিতে হবে, যেহেতু এখানে z টেন্ডস টু ইনফিনিটি আছে। এই ধরনের অঙ্ক তোমরা নিশ্চয়ই করো নাই, এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে করে দিচ্ছি। z স্কোয়ার z মাইনাস 1 হোল স্কোয়ার অ্যান্ড লাস্ট সি ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 ইমাজিনারি পার্ট অফ z ডিভাইডেড বাই z। এখন অঙ্কটা শুরু করি। এ হলো লিমিট z টেন্ডস টু এটা মাইনাস আই ছিল, মাইনাস i z কিউব প্লাস 1 z স্কোয়ার প্লাস 1। এটাকে আমি এইরকম লিখতে পারি, লিমিট z টেন্ডস টু মাইনাস i যদি কমন নিই তাহলে আমি এটাকে লিখতে পারি z কিউব প্লাস i কিউব, আর নিচে লিখতে পারি z স্কোয়ার প্লাস, নট প্লাস, আমি এটাকে লিখতে z স্কোয়ার মাইনাস i স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখলাম i z প্লাস i ইন্টু z মাইনাস i z প্লাস i স্কোয়ার, আর নিচে লিখব z প্লাস i ইন্টু z মাইনাস i। এখন আমি এটাকে এই অংশটাকে আমি বাদ দিয়ে দিতে পারি। তাহলে আইটাকে এখানে লিখে, এখানে একটা স্কোয়ার ছিল, সো আমি লিখতে পারি z স্কোয়ার মাইনাস i z প্লাস i স্কোয়ার ইন্টু z মাইনাস i। এখন আমি লিমিটের মানগুলি বসা দিই, এখানে মাইনাস আসলে, সো এখানে হবে i ইন্টু মাইনাস i হোল স্কোয়ার মাইনাস i ইন্টু মাইনাস i প্লাস i স্কোয়ার, নিচে হবে মাইনাস i মাইনাস i। তো এখন আমি আমার i থাকলো, এখানে হয়ে গেল মাইনাস 2i, এখানে হয়ে গেল মাইনাস i হোল স্কোয়ার ইকুয়াল টু i স্কোয়ার প্লাস i স্কোয়ার প্লাস i স্কোয়ার। তার মানে এখানে আসলো i যদি কাটা যায়, এখানে হবে মাইনাস 3 ইন্টু i ডিভাইডেড বাই মাইনাস 2xi ইকুয়াল টু 3/2। সো দিস ইজ দ্য রেজাল্ট। তাহলে প্রথম অঙ্কটা করলাম, এখন আমরা দ্বিতীয় অঙ্কটা দেখব। এই অঙ্কটা দেখি কীভাবে করতে হবে। সো আমরা লিখি লিমিট z টেন্ডস টু ইনফিনিটি 4 প্লাস z স্কোয়ার ডিভাইডেড বাই z মাইনাস 1 হোল স্কোয়ার। এখন সমস্যা হলো z ইনফিনিটি রেখে অঙ্ক করাটা খুব কঠিন, এটা সম্ভব না। কাজে এটাকে আমার জিরোতে কনভার্ট করতে, আমি এমন একটা কিছুতে কনভার্ট করবো যেন এটা জিরো হয়, তার মানে 1/z ইকুয়াল টু 0। কাজে আমি এটাকে এইভাবে লিখতে পারি, লিমিট z টেন্ডস টু 0। তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস 1/z স্কোয়ার, আর এটা এখানে হয়ে যাবে 1/z মাইনাস 1 হোল স্কোয়ার। এখন দেখো, এখন যদি z এর মান 0 বসাও, এই জায়গাটায় ইনফিনিটি আসবে। তাহলে এখন আমি এটাকে একটু সাজিয়ে গুজিয়ে লিখি, এটা হয়ে যাবে z স্কোয়ার 4z স্কোয়ার প্লাস 1, এটা হয়ে যাবে
জেড স্কোয়ার, আর এখানে আমি পাবো 1 মাইনাস জেড হোল স্কোয়ার। এখন আমি যদি এটাকে উল্টে পাল্টে দিই তাহলে একটা অংশ আমি বাদ দিয়ে দিতে পারবো, জেড স্কোয়ারের টার্মটা আর থাকবে না, তাহলে থাকবে 4z স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড হোল স্কোয়ার। এখন আমি এখানে লিমিটের মান বসায় দিলাম, লিমিটের মান যদি জেডের মান 0 বসায় দিই তাহলে উপরে আসবে 1, নিচে আসবে 1, সো এই ইকুয়েশনটার মান হবে 1। চলো আমরা থার্ড অঙ্কটা দেখি, এটা ছিল বি। চলো আমরা এবার সি দেখি। সি নাম্বার অঙ্কটাতে আমরা পাবো, সি নাম্বার অঙ্কটাতে আমরা ছিল এরকম যে এই অঙ্কটা যে লিমিট জেড টেন্ডস টু 0 ইমাজিনারি জেড এস জেড। সো আমরা দেখি, সিন্স লিমিট যদি রিয়েল জেড 0 হয় ইকুয়াল টু 0 হয় আর জেড টেন্ডস টু 0 হয়, তাহলে ইমাজিনারি জেড বাই জেড ইকুয়াল টু হবে লিমিট y টেন্ডস টু 0 আর y বাই y আই, এটার মান হলো মাইনাস আই। অ্যান্ড আবার যদি লিমিট ইমাজিনারি জেড ইকুয়াল টু 0 হয় আর জেড টেন্ডস টু 0 হয়, তাহলে ইমাজিনারি জেড বাই জেড ইকুয়াল টু হবে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে উপরে থাকবে হলো, উপরে তোমার চলে আসবে 0, নিচে চলে আসবে 0 এক্স। সো এটার মান 0, তা যেহেতু দুইটা দুরকম মান, সো দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট লেখা ঠিক হয়নি, এক্সিস্ট। সো দিস ইজ দ্য রেজাল্ট। ঠিক আছে, তো আর তোমরা চাইলে আরও কিছু অঙ্ক করতে পারো। আমি কয়েকটা অঙ্ক দিই এখানে ভিতর, এগুলি বইয়ের বাইরের অঙ্ক, বইয়েরগুলি আরও দিব। লিমিট জেড টেন্ডস টু ইনফিনিটি 4z টু দ্য পাওয়ার 5 z টু দ্য পাওয়ার 5 মাইনাস 42z ইকুয়াল টু দেখাবে এটা 4, তারপর লিমিট z টেন্ডস টু ইনফিনিটি z টু দ্য পাওয়ার z স্কোয়ার প্লাস 42z, এটা সমান ইনফিনিটি। আর লাস্ট একটা অঙ্ক, লিমিট z টেন্ডস টু ইনফিনিটি ইন্টু az প্লাস বি হোল কিউব cz প্লাস ডি হোল কিউব ইকুয়াল টু দেখাবে যে এটা a কিউব বাই সি কিউব। তবে এই অঙ্কে সি ইকুয়াল টু 0 হলে হবে না, কিন্তু তাহলে এটা ইনফিনিটি হয়ে যাবে। সো এই কয়েকটা অঙ্ক তোমরা করে দেখতে পারো। তারপরে আমরা আরও বইয়ের কয়েকটা অঙ্ক দিব, এটা পরে দিব, আগে আমরা এর পরের অংশটা পড়া শুরু করি। লেট আস গো টু অ্যানাদার ডেফিনেশন, দ্য ডেফিনেশন অফ কন্টিনিউটি। কন্টিনিউটির ডেফিনেশন যদি আমি বলতে চাই তাহলে ধরো fz is a single valued in the neighborhood of z equal to z0 as well as at z equal to z0। তার মানে এটা হলো কি, আগে আমরা যখন লিমিট পড়েছিলাম তখন আমরা ডিফাইন করেছিলাম ডিলিটেড নেইবারহুড। ডিলিটেড নেইবারহুড হলে z নট ইকুয়াল টু z0 হবে, ঠিক আছে, কিন্তু এটা হলো নেইবারহুড অফ z ইকুয়াল টু z0, এবং একই সাথে z এবং z0 পয়েন্টটাতেও এই জিনিসটা থাকবে। এখন
এখানে একটা ব্র্যাকেটে আমি দেখি ইন এ ডেল্টা নেইবারহুড অফ Z0, তার মানে Z0 থেকে ডেল্টা পরিমাণ দূরে দূরে পয়েন্টগুলি হলো Z। এখন দ্য ফাংশন fz is said to be continuous said to be continuous at z equal to z0 যদি এই ভ্যালুটা পাওয়া যায়। ফাংশন অফ জেড এটা সমান যদি ফাংশন অফ Z0 হয় তাহলে আমরা বলতে পারবো at z equal to z0 the function is continuous. So there are three conditions actually. Three conditions. One, limit z tends to z0 function of z equal to L must exist. তো থাকতেই হবে। তারপরে ফাংশন অফ Z0 এই জিনিসটাও থাকতেই হবে, কোনোভাবে ইনফিনিটি হলে চলবে না, must exist. That implies function of z is defined at z0. আর 3 নম্বরটা হলো L should be equal to function of z0. এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারি যে the function is continuous at z equal to z0. একটা এক্সাম্পল দেখি। Example, if fz equal to এইভাবে ডিফাইন করা যায় z স্কোয়ার, z যখন নট ইকুয়াল টু i আর 0 যখন z ইকুয়াল টু i, then we can calculate limit z tends to I function of z equal to -1, but function of z এর মান যখন I equal to 0, তো তাহলে কি হলো, এইটা কন্টিনিউয়াস হলো না। সো hence limit z tends to I of function of z is not equal to function of I, hence function is not continuous at z equal to I. কিছু লেখা হয় আমরা, তাহলে যেহেতু ফাংশন অফ জেড আর ফাংশন অফ আই এর সমান না, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো এই ফাংশনটা জেড ইকুয়াল টু আইতে কন্টিনিউয়াস। তো আরেকটা এক্সাম্পল আছে, এগুলি বইয়ের ভিতরে দেওয়া আছে। এক্সাম্পল 2 এটা দেওয়া আছে, if fz equal to z square for all z, তাহলে দেখাও যে এটা z equal to i তে কন্টিনিউয়াস কিনা আমরা দেখতে চাই। তাহলে লিমিট z tends to I function of z equal to আমি পাবো -1, আর যদি আমি ফাংশন অফ z equal to
জেড স্কোয়ার হয়, তাহলে ফাংশন অফ আই ইকুয়াল টু -1। দেয়ারফর লিমিট জেড টেন্স টু আই ফাংশন অফ জেড ইকুয়াল টু, যেহেতু ফাংশন অফ আই, সো ফাংশন is continuous at z equal to I। এখন আমি কয়েকটা অঙ্ক দিব, কয়েকটা অঙ্ক তোমাদের করতে হবে। আমি কয়েকটা অঙ্ক একটু দিয়ে দিই। এগুলো হলো বইয়ের বাইরের অঙ্ক, বইয়ের অঙ্ক আমি দেব। যেমন ধরো, যদি if function of z equal to z cubed by z square, এটা হলো জেড, জেডের উপরে টিল্ডে আছে, তার মানে এটা কমপ্লেক্স কনজুগেট। if z not equal to 0 আর 0 if z equal to 0, তাহলে দেখাবে যে show that function of z is continuous everywhere in C, কমপ্লেক্স প্লেনের মধ্যে সব জায়গায়। এটা তার মানে তোমার দেখাতে হবে আসলে এই ফাংশন লিমিট z টেন্স টু 0-তে এই ফাংশনটা যে মান z টেন্স টু 0-তে এই ফাংশনটার যে মান, যদি এটা 0 আসে কিনা তুমি যদি দেখতে পারো, তাহলেই আসলে আনসারটা তুমি প্রমাণ করতে পারবে। সো এটা একটা অঙ্ক। দেখি আরও অঙ্ক আছে কিনা। এখানে আর পাচ্ছি না, তো এতটুকু পর্যন্ত এখানে থাক। আর আমি দেখি বইয়ে কিছু অঙ্ক আরও আছে কিনা।